হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন তিনটে দিক ঠিক করতে হবে ভারতকে, হ্যাঁ সেটা কিন্তু এই ভিডিওতে বলবো। তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতে পারবে মানে ভারত। কিভাবে খেলতে হবে এবং কবে কবে ম্যাচ রয়েছে সেগুলো সব বিস্তারিত কিন্তু বলে দেবো। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে যাবে 20 তারিখ থেকে। ভারতের প্রথম ম্যাচ রয়েছে বোধহয় বাংলাদেশের সাথে 20 তারিখেই, না 19 তারিখ থেকে বোধহয় শুরু হতে চলেছে। 20 তারিখ থেকে সেকেন্ড ম্যাচ রয়েছে দুবাইতে, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে। ভারতীয় সময় দুপুর 2:30 থেকে, বাংলাদেশের সময় দুপুর 3টে থেকে ম্যাচটা হতে চলেছে দুবাইতে, ঠিক আছে। আর রবিবার দিনকে আবার 23শে ফেব্রুয়ারি 2025 দুবাইতে ম্যাচ রয়েছে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে। আর রবিবার মার্চের 2 তারিখ 2025 দুবাইতে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু খেলা রয়েছে দুবাইতে, ঠিক আছে। এই হলো ব্যাপার। এই তিনটে ম্যাচ রয়েছে, এই তিনটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচ জিততেই হবে। দুটো ম্যাচ অবশ্যই জিততে হবে, না হলে কিন্তু সেমিফাইনালে যেতে পারবে না। জিততেই হবে, এই দুটো ম্যাচ জেতাটা খুবই বাধ্যতামূলক। এবং দুটো ম্যাচ জেতার কথা, ভারতের যা টিম জেতার কথা। তারপর তো সেমিফাইনাল তারপর ফাইনাল সেইগুলো। আমি যদি আগে 2013 এবং 2017 কথা বলি, সেখানে কিন্তু ভারতীয় দল ভালো পারফরমেন্স করেছিল। 2013তেও ভালো পারফরমেন্স করেছিল, চ্যাম্পিয়ন হয়েছিল। 2017তেও চ্যাম্পিয়ন হতে পারেনি, মানে তখন পাকিস্তান হয়ে গেছিলো, ফাইনাল ম্যাচটা হেরে গেছিলো, তাই সেখানে যেও পারফরমেন্স করেছিল কিন্তু ভালো, মানে ভালো ভারত। এইখানে যদি 2017 পয়েন্টস টেবিলের কথা যদি বলি, 2017তে কিন্তু তিনটের মধ্যে, তিনটে না সরি, তিনটের মধ্যে তিনটেই জিতেছিল 2017তে। শুধু সেমিফাইনালও জিতেছিল, শুধু আসল জায়গায় যে ফাইনালে গিয়ে হেরেছিল, ওইটাই সব থেকে খারাপ লাগে, ওই জায়গায় সব থেকে খারাপ বিষয়। আর 2013তেও তিনটে মনে হয় জিতেছিল। ও না, একটা বৃষ্টির জন্য হয়নি, একটা মনে হয় জিতেছিল, একটা হেরেছিল, এরকম কিছু একটা হবে। নাকি দুটো জিতেছিল একটা হেরেছিল 2013তে, এরকম কিছু একটা হবে। তার আগে আবার খেলতে পারেনি। 2017তে যেমন খুব ভালো খেলেছিল, 13তেও ভালো খেলেছিল, একটা মনে হয় বৃষ্টির জন্য ভেস্কে গেছিল, বা একটার জন্য মনে হয় নো রেজাল্ট এরকম হয়েছিল সম্ভবত। আর দুটো মনে হয় জিতেছিল তিনটের মধ্যে। তারপর সেমিফাইনালে গেছিলো, তারপর তো ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল, সেখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছিল বিরাট কোহলি। 29 না 30 বলে যেন 43 রানের ইনিংস খেলেছিল। আবার বলও মনে হয় করেছিল সেই ম্যাচে। রবি বোপারা ওইদিকে অনবদ্য বল করেছিল ইংল্যান্ডের হয়ে, একাই মানে ভারতের ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দিয়েছিল রবি বোপারা, ঠিক আছে। আর রবিচন্দ্রন অশ্বিন লাস্ট ওভারটা খুব ভালো করেছিল। লাস্ট ওভারে 6 বলে বোধহয় 19 রান মানে ডিফেন্ড করেছিল লাস্টে। এবং মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল 13 সালে। এইবার জিততে পারে নাকি, এবার কি কি ঠিক করতে হবে সেটা বলছি এখন। ভারতীয় টিমের যে অবস্থা, ভারতীয় টিমের তিনটে দিক ঠিক করতে হবে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলতে পারবে। প্রথম যেটা ঠিক করতে হবে সেটা হলো 1 নম্বর দিক বুমরা রিপ্লেসমেন্ট হর্ষিত রানা হয়েছে, কিন্তু বুমরার মতো কি সে এত ভালো বল করতে পারবে? এবং ওই ব্রেক থ্রুটা কে দেবে? বুমরা যখনই উইকেটের দরকার হয় তখনই কিন্তু ব্রেক থ্রুটা দেয়, তখনই কিন্তু উইকেট নেয়। সেই উইকেট কি নিতে পারবে? হর্ষিত রানা হোক, আকদীপ সিং হোক, মোহাম্মদ শামি কিন্তু সিকিপোটাও তার ফর্মে নেই। 2023-এর যে ওয়ার্ল্ড কাপ হলো, 23-এর ওয়ার্ল্ড কাপের পর খেলার মধ্যেই ছিল না, তারপর চোটের জন্য বাইরে ছিল, হুট করে এসে এখন চান্স দেওয়া হলো তাকে সে আর খেলতে পারছে না। বর্ডার গাভাস্কার ট্রফিতে যদি খেলতে পারতো, খেলার মধ্যে থাকতো, তাহলে আমার মনে হয় ভালো হতো। স্বামী একেবারে ফর্মেই নেই। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেও যদি ভালো করতে না পারে, তাহলে গুরু দায়িত্ব এসে পড়বে আকদীপ সিংয়ের ওপর। দুবাইয়ের মতো পিচে স্পিনার বেশি খেলাতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ফাস্ট বোলার যদি এবার একদমই ভালো করতে না পারে, তাহলে তো আবার সমস্যা। অনেক সময় ফাস্ট বোলারের জন্য কিন্তু ম্যাচ জেতা যায়, ডিফেন্ড করার দরকার। বা অনেক সময় এরকম হয় মিডিল ওভারগুলোতে রান হয়ে গেল, ডেথ ওভারে না সরি মিডিল ওভারে রান একদম হলো না, ডেথ ওভারে প্রচণ্ড রান হয়ে গেল, 70 থেকে 80 রান 4-5 ওভারের মধ্যে তুলে নিল। সেই রানটাই অনেক সময় কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে। কিন্তু মিডিল ওভারে কিন্তু রান হয় না, সেখানে কিন্তু ধরে খেলতে হয়। ওয়ানডে ক্রিকেটের ক্ষেত্রে এরকম হয়। আর পরের দিকে আবার কিন্তু মেরে রান করতে হয়। এইগুলো ব্যাপারটা বুঝতে হবে, ব্যাপারটা এটাই হলো সমস্যা হয়ে যাচ্ছে ভারতের। মূল যে সমস্যা বুমরা রিপ্লেসমেন্ট কী হবে, একটা সমস্যা। 2 নম্বর সমস্যা কেএল রাহুলকেও যে 5 নম্বরেই খেলাতে হবে, তাকে 6 নম্বরে খেলানো হলো, আবার 3 নম্বরে নামানো, 3 নম্বর না আবার 5-এ খেলানো হলো, 6 খেলানো হলো, মানে যে কোনো জায়গায় খেলানো যায় তাকে। কিন্তু সেও তো একটা প্লেয়ার, সে যে কোনো এক জায়গায় মানিয়ে নিতে তার সুবিধা হয়। ফটাফট একবার এইখানে একবার ওইখানে যদি করে, তাহলে সমস্যা হয়।
KL রাহুলের ক্ষেত্রে হচ্ছে সমস্যা, 4-এ খেলায়, 5-এ খেলায়, 6-এ খেলায়, 7-এ খেলায়, যখন যেখানে নামায় তখনই সেখানে খেলে। এর জন্য কিন্তু মেন কথা KL রাহুলকে নেওয়া হয়েছে, না হলে KL রাহুলকে নেওয়া হতো না, ঋষভ পান্তকে নেওয়া হতো। আর ঋষভ পান্তকে অনেকে নেওয়ার কথা বলছে, কিন্তু ঋষভ পান্ত আদৌ কি ওরকম দায়িত্ব নিয়ে খেলতে পারবে? ওর থেকে KL রাহুল বেস্ট। কোচ তো বলেই দিয়েছে যে মানে আমি উইকেট কিপার হিসেবে কিন্তু নেব কিন্তু KL রাহুলকে, আমার প্রথম পছন্দ। আর বরুণ চক্রবর্তীকে নিয়েছে একেবারে হার্ষিতরা নাই, বরুণ চক্রবর্তীকে নির্বাচকরা নিতে চায়নি, রোহিত শর্মাও নিতে চায়নি, কিন্তু একমাত্র কোচ গৌতম গম্ভীর কিন্তু নিয়ে এসেছে বরুণ চক্রবর্তীকে আর হার্ষিত রানাকে। এবার এই দুজন যদি পারফর্ম করতে না পারে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি 3টে ম্যাচ 3টেই হেরে যায় ভারত, বা 2টো ম্যাচ হেরে গেল, একটা জিতলো, এরকম যদি হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সমস্যা। তাহলে কিন্তু মানে কোচ রোহিত শর্মাকে ক্যাপ্টেন হিসেবে সরানো হবে। কোচ আদৌ গিয়ে এই গৌতম গম্ভীর থাকে নাকি সন্দেহ আছে। রোহিত শর্মাকে সরানো হবে, রোহিত শর্মার ওপর খার আছে, তার কারণ সে যদি ভালো করতে না পারে, এই নিজেদের ঘরের মাটিতে টেস্ট সিরিজে হার, অস্ট্রেলিয়ায় হার, এইভাবে যদি হারতে থাকে তাহলে কিন্তু সমস্যা। সেই জন্য তাকে হয়তো সরিয়ে দেওয়া হবে, নতুন কোনো অধিনায়ককে খোঁজা হবে হয়তো। ওয়ানডে অধিনায়ক হয়তো ইসে হয়ে যেতে পারে, শুভমান গিলই হয়ে যেতে পারে হয়তো সম্ভবত, বা হার্দিক পান্ডিয়া হয়ে যেতে পারে। মাঝে শোনা যাচ্ছিল হার্দিক পান্ডিয়া নাকি হবে, এই যে সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেখানে নাকি হার্দিক পান্ডিয়া হবে ক্যাপ্টেন। এটা আগে শোনা যাচ্ছিল, অনেক আগে। রোহিত শর্মা যখন ওই যে ব্যর্থ হচ্ছিল, বারবার ব্যাটে রান পাচ্ছিল না, তারপরে ক্যাপ্টেন্সি ভালো করতে পারছিল না, সিরিজও হারছিল, তখন কিন্তু এই কথাটা উঠছিল। সেই দুটো দিক। আর 3 নম্বর দিক মানে উইকেট কিপার, তারপর বুমরা আর বিরাট কোহলির ফর্মে থাকতে হবে। বিরাট কোহলি যদি ফর্মে না থাকে তাহলে হয়ে গেল, ব্যাস কাজ শেষ, ওইখানেই ফিনিশ কাজ। এটা দিকটা ঠিক করতে হবে, তাহলে আমার মনে হয় চ্যাম্পিয়ন হতে পারবে। এবার দেখতে হবে ভারত কিভাবে খেলে, মোকাবিলা করে। যাদব যেহেতু 1 নম্বরের স্পিনার, কুলদীপ যাদবকে হয়তো খেলানো হবে, এটা হয়তো আমরা দেখতে পারি। আমি একটু প্লেইং ইলেভেন সম্পর্কে বলি। রোহিত শর্মা গিল ওপেন করবে, 3 নম্বরে বিরাট কোহলি খেলবে, 4 নম্বরে শ্রেয়াস আয়ার খেলবে, 5 নম্বরে KL রাহুল অথবা ঋষভ পান্ত, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে রবীন্দ্র জাদেজা, 8 নম্বরে অক্সার প্যাটেল, 9 নম্বরে বরুণ চক্রবর্তী, 10-এ কুলদীপ যাদব, আর 11 নম্বরে একটা ফাস্ট বোলার খেলাতে পারে, আউশদীপ সিং অথবা শামি হয়তো খেললো, শামি হার্দিক পান্ডিয়া, দুইজন পেসারকে দিয়ে বল করালো, আর সব স্পিনার, এরকমও কিন্তু খেলাতে পারে। অথবা এরকমও কিন্তু করতে পারে যে বরুণ চক্রবর্তীর বদলে মানে কুলদীপ যাদব তো থাকলো, আর 2খানা স্পিনার থাকলো। হ্যাঁ, 2খানা স্পিনার থাকলো, আর তার সাথে কুলদীপ যাদব থাকলো, আর 2টো ফাস্ট বোলার থাকলো, হার্দিক পান্ডিয়াকে নিয়ে মোট 6জন বোলার, এটাও কিন্তু থাকতে পারে। এটা হওয়ার সম্ভাবনাটাই বেশি, সব অতগুলো স্পিনার কখনোই খেলাবে না। তাও গৌতম গম্ভীরের ব্যাপার তো, হয়তো বেশি স্পিনার খেলিয়ে দিল, যেমন ওই যে একটা ফাস্ট বোলারকে খেলাচ্ছিল। তবে এটা কিন্তু ওয়ানডে ক্রিকেট, যদি বাই চান্স কোনো প্লেয়ারের চোট লেগে যায় তাহলে কি হবে, তখন ওর জন্য একটা এক্সট্রা প্লেয়ারকে রাখা হয়, 6জন 7জন ওই জন্য থাকলে ভালো হয়, যে বল করতে পারে, অলরাউন্ডার ওই জন্য রাখা দরকার। ঠিক আছে, এটা রাখলে ভালো হবে। আর অক্সার প্যাটেল জাদেজা, এই দুজনের মধ্যে যদি একজনকে চুজ করে, মানে 6 নম্বরে হার্দিক পান্ডিয়া আসলো, 7 নম্বরে রবীন্দ্র জাদেজা অথবা অক্সারের মধ্যে একজন আসলো, 8 নম্বরে বরুণ, 9 নম্বরে কুলদীপ, আর 2টো ফাস্ট বোলার, সেটা হলে আবার একটু ব্যাটিংটা একটু দুর্বল হয়ে যাচ্ছে, এটা সমস্যা। এখানে তো আর ইম্প্যাক্ট প্লেয়ারের ব্যাপারটা নেই যে না আমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একটা ব্যাটারকে ইউজ করে নিতে পারবো, সেটা হলে তো আলাদা ব্যাপার ছিল, কিন্তু সেটা যেহেতু নেই, এই জন্য বুদ্ধি করে খেলাতে হবে, পিচ অনুযায়ী খেলাতে হবে। যদি সেখানে আবার ভারতের ওই যে বোলাররা একটাও ব্যাট করতে পারে না, এটাই হয়ে যায় সমস্যা। বিদেশি প্লেয়াররা মারতে না পারলেও না, এটা শেষ দিকে এসে 30 বলে অন্তত 40-45 রানে দৌড়ে দৌড়ে পার্টনারশিপ করবে, রান নিয়ে নিয়ে মারবে প্রয়োজনে, মেরে 30-35 বলে যদি 40-45 রানও করে, শেষ দিকে কিন্তু এটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এটা কিন্তু দুবাইয়ের মাঠ, বড় মাঠ, অতটা কিন্তু ব্যাটিং সহায়ক পিচ হয় না, মোটামুটি পিচ হয়। এখানে কিন্তু চেস করা অসুবিধা, প্রথমে ব্যাট করা মনে হয় সুবিধা বেশি সম্ভবত। আর ডিউ ফিউ পড়বে নাকি এটা দেখতে হবে, ডিউ ফিউ পড়বে নাকি কে জানে। আর যেগুলো রাওয়ালপিন্ডি, ওগুলো ব্যাটিং উইকেট হবে, পাকিস্তানের ওগুলো ব্যাটিং উইকেট হবে, হাই স্কোরিং ম্যাচ হবে। যেগুলো দুবাইতে খেলা, দুবাই, আবুধাবি, সেই সব জায়গায় একটু মানে অন্যরকম হবে ব্যাপারটা। ফাইনাল ম্যাচটা ওটাও মনে হচ্ছে ইসেতে রয়েছে বোধহয়, দুবাইতে মনে হয়, নাকি কে জানে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা চ্যাম্পিয়ন হবে, যারা জিতবে, তারা কিন্তু 20 কোটি 80 লাখ টাকা পাবে, ঠিক আছে, এটাই শোনা যাচ্ছে। তো দেখা যাক এখন কি হয়, কবে জিততে পারে বা কিছু, কবে হয় বা কে জেতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবসময় অস্ট্রেলিয়া ধাক্কা পায়, এবারও ধাক্কা পেয়েছে। এইবার আমার যতদূর মনে হচ্ছে ফেভারেট যদি কোনো দল হয়ে থাকে, যে কটা দল রয়েছে ইংল্যান্ডের থেকেও ভারত ফেভারেট মনে হচ্ছে। হ্যাঁ, ভারত ফেভারেট মনে হচ্ছে। আর নিউজিল্যান্ড হয়তো ভালো খেলতে পারে, নিউজিল্যান্ড, এই দুটো দল একটু মোটামুটি মনে হচ্ছে। সাউথ আফ্রিকাও হয়তো হতে পারে, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, এরাই ভালো হয়তো খেলতে পারে।
আর পাকিস্তানের ঘরের মাটিতে খেলা তো, পাকিস্তান চমক দিলেও দিতে পারে। তাদের বোলিংয়ের অবস্থা খুবই খারাপ। শাহিন শাহ আফ্রিদি ফর্মে নেই, প্রথম দিকে খুব ভালো বল করে, ডেথ ওভারে এত বাজে বল করে দেয় শাহিন শাহ আফ্রিদি, এই জন্য সমস্যা। মাঝে মাঝে আবার ভালো বল করে, কিন্তু ভরসা নেই অতটা। হ্যারিস রাউফ নেই, একটা সমস্যা ওদের।